প্রিয় সুধী, আরএমজি পাস্ট প্রেজেন্ট অ্যান্ড ফিউচার অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মেহেদি মাহবুব। বাংলাদেশের গার্মেন্টস শিল্পের উপর আলোচনা করার জন্য আজ আমাদের সাথে উপস্থিত রয়েছেন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি মিস্টার রিয়াজ বিন মাহমুদ এবং বিশিষ্ট গার্মেন্টস শ্রমিক নেত্রী মিস নাজমা আক্তার। মিস্টার রিয়াজ এন্ড মিস নাজমা আক্তার, আপনাদেরকে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ। মিস্টার রিয়াজ, সম্প্রতি সরকার শ্রম আইন সংশোধন করেছে। সমালোচকরা বলছে যে এই আইন সংশোধনটি মালিকদের পক্ষে বেশি, শ্রমিক স্বার্থ নট অ্যাপ্রোপ্রিয়েটলি সংরক্ষণ করেছে। এ ব্যাপারে আপনার এবং বিজিএমই এর ভূমিকা কি? দেখেন, এই শ্রম আইনটা যখন সংশোধন হয়, আমাদের শ্রম মন্ত্রণালয় থেকে আমাদেরকে যে কয়বার ডাকা হয়েছে মিটিংয়ের জন্য, আমরা গিয়েছি মিটিংয়ে এবং আমরা বিজিএমই আমাদের ইনপুটগুলি দিয়েছি এবং আমরা মনে করি যে আমরা যে ইনপুটগুলি দিয়েছি সেগুলি শিল্পের স্বার্থে দিয়েছি, শ্রমিকের স্বার্থে দিয়েছি, ইনভেস্টরদের স্বার্থে দিয়েছি এবং আমরা চাই যে শিল্প বাঁচুক। শিল্প বাঁচলে শ্রমিক বাঁচবে এবং শ্রমিক বাঁচলে মালিক বাঁচবে। সবাই এটা একটা ধারা, একটা সাইক্লিক অর্ডারের একটা জিনিস। বর্তমানে যে শ্রম আইনে যে সংশোধনগুলি আনা হয়েছে, এটা এখনও গেজেট হয়নি। আমরা যতটুকু জানি যে এই সমস্ত চেঞ্জেসগুলি এসছে, তাতে ডেফিনেটলি আপনার শ্রমিকদের কর্মস্থলে তাদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে। এখানে ফ্যাক্টরির স্ট্রাকচারাল সেফটি, ফায়ার সেফটি, ইলেকট্রিক্যাল সেফটি, এই সমস্ত বিষয়ে তার সাথে সাথে যে চেঞ্জেস আনা হয়েছে সেটা হচ্ছে শ্রমিকদের অধিকার। শ্রমিকদের অধিকারের বিষয়ের মধ্যে এখানে যে জিনিসগুলি আছে, যেটা আপনারা জানেন যে ট্রেড ইউনিয়ন রাইট কিন্তু শ্রমিকদের আগেও ছিল, আগের শ্রম আইনেও ছিল, সেই আইনটা আগের চেয়ে সহজতর হয়েছে। আর একটা বিষয় হচ্ছে যে যেখানে আপনার শিল্প বান্ধব যে কথাটা আমরা বলছি, এখানে কিছু মানে আপনার চেঞ্জেস আনা হয়েছে অ্যামেন্ডমেন্টে। যে এই যে আমরা প্রায় দেখি যে আপনার ফ্যাক্টরিতে ভাঙচুর হয়, আপনার সামনে যদি একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, সেই অ্যাক্সিডেন্টেরও জের এসে দুই পাশের গার্মেন্টস ফ্যাক্টরিগুলিতে এবং সমস্ত ফ্যাক্টরি ভাঙচুর করা হচ্ছে, আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। এই ধরনের যে ভ্যান্ডালিজমগুলি, সেই ভ্যান্ডালিজমগুলিকে আমাদের বহুদিন থেকে আমরা রিকোয়েস্ট করে আসছিলাম গভর্নমেন্টকে, এবং শ্রমিক নেতৃবৃন্দের সাথেও যখন আমরা মিটিং করেছি ওনারাও আমাদের সাথে একমত হয়েছেন যে যারা এই কাজগুলি করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এই সমস্ত চেঞ্জেস যেগুলি আনা হয়েছে, আমি মনে করি সেটা মালিক বান্ধব না, সেটা আমি মনে করি ইন্ডাস্ট্রির জন্য ভালো হয়েছে। তবে হ্যাঁ, যে কোনো আইন এটা প্র্যাকটিস করতে হবে, এটার ইমপ্লিমেন্টেশন করতে হবে এবং ইমপ্লিমেন্টেশনে যে হয়তো অনেক সময় দেখা যায় যে কোনো জিনিস হয়তো আপনার মানে কিছু দোষ ত্রুটি থাকে, সেটা আমি মনে করি যে বিধি যেটা আছে, বিধি করা হবে আইন, শ্রম আইনের সেই বিধিতে সেই ব্যাখ্যাগুলি যেন পরিষ্কার ওয়েতে থাকে। এবং এখানে আরেকটা জিনিস বলি, যেটা 5% প্রফিটের একটা বিষয় আছে, যে শতভাগ রপ্তানিমুখী শিল্প, সেটা গার্মেন্টস হতে পারে, ফার্মাসিউটিক্যাল হতে পারে, আপনার সেটা লেদার ইন্ডাস্ট্রি হতে পারে, যে কোনো ইন্ডাস্ট্রি হতে পারে। সেই সমস্ত ইন্ডাস্ট্রিগুলিকে বলা হয়েছে যে শ্রমিকদের আপনার কল্যাণ তহবিল, যেটা আপনার ওয়েলফেয়ার ফান্ডে আপনার ম্যানেজমেন্ট বা ম্যানুফ্যাকচারার বা মালিক তারা একটা অংশ দেবেন, ক্রেতারা একটা অংশ দেবেন, এবং এখানে সরকার সহ সবাই একটা স্টিয়ারিং কমিটি থাকবে, যেটা কিভাবে পরিচালিত হবে, কে কিভাবে ফান্ডটা ডিস্ট্রিবিউশন হবে ইত্যাদি, এটা সবকিছু বিধি দ্বারা পরিচালিত হবে। আমরা এই ক্ষেত্রে শ্রমিক নেত্রী নাজমা আক্তার, আপনার অপিনিয়ন শুনতে চাচ্ছি। আসলে নতুন একটা শ্রম আইন সংশোধন হবে এটার আশায় ছিলাম এবং সরকার এটা করবে, হয়েছে, কিন্তু খুব বেশি শ্রম বান্ধব বা শ্রমিকদের পক্ষে আইনটা আসে নাই। বিশেষ করে আপনি দেখেন একটা দেশে দুইটা বৈষম্য। আজকে মাতৃত্বকালীন ছুটির যে বিষয়টা 6 মাস কিন্তু করেছে, প্রধানমন্ত্রী নিজেই ঘোষণা দিয়েছে, এবং বেসরকারি প্রতিষ্ঠান, আধা সরকারি এবং সরকারি এবং বিভিন্ন প্রাইভেট সেক্টরগুলোতেও কিন্তু 6 মাস মাতৃত্বকালীন ছুটি তারা পাচ্ছে। কিন্তু শিল্প কলকারখানায় যারা কর্মরত আছেন তাদের জায়গায় সেটা আসেনি। হ্যাঁ, ট্রেড ইউনিয়নের একটা জায়গায় ভালো আসছে, যে আগে শ্রমিকরা ট্রেড ইউনিয়ন করতে চাইলে যদি রেজিস্টার অফ ট্রেড ইউনিয়নে জমা দিত, সেটা আগে মালিক পক্ষকে অবগত করা লাগতো, এখন সেটা করা লাগবে না। অবশ্যই কিছু কিছু দিক ভালো আছে, সেটা আমরা অবশ্যই ওয়েলকাম করি। তারপরে ধরেন যে প্রফিট শেয়ার, যেটা বিজিএমের ভাইস প্রেসিডেন্ট একটু আগে বলল, এটা আমি আমার একটা ফান্ডামেন্টাল রাইটস, যে আমার কোম্পানিতে আমি কাজ করি, এটা পার্ট অফ বিজনেসের আমি একটা অংশ, সেখানে আমার এই 5% পাওয়ার অধিকার। কিন্তু আজকে সেই 5%টা কোথায় যাচ্ছে? এটা যাচ্ছে হলো আমাদের কল্যাণ তহবিলে বা ওয়েলফেয়ার যে ফান্ডটা হবে। তো সেই ফান্ডটা আজকে রানা প্লাজা বা তাজরিন বা যে দুর্ঘটনাগুলো ঘটছে, এটার জন্য তো আমি দায়ী না, এটার জন্য আমার মালিক দায়, আমার সরকার দায়। আর যারা আমাদেরকে কম দামে সস্তা শ্রম হিসাবে এই দেশে আসতেছে, আজকে বায়ারও যারা অর্ডার দিচ্ছে,
তারাই রানা প্লাজা তাজরিনের ওয়ার্কিং কন্ডিশন জেনেই তারা কাজ দিচ্ছে, হয়তো ভাব ধরছে যে তারা কিছুই জানে না। তো এটার জন্য তো আমি দায়ী না, তাই আমার টাকা দিয়ে কেন আমার কল্যাণ করা হবে? এটার জন্য মালিক, এর জন্য সরকার এখান থেকে ট্যাক্স পাচ্ছে, সুযোগ সুবিধা পাচ্ছে, মালিকরা লাভবান হচ্ছে। এবং যারা মাল্টিন্যাশনাল কোম্পানি তারা তো মানে তাদের যখন আপনি শেয়ার হোল্ডার মিটিংয়ে যাবেন এবং যখন শুনবেন, আপনার মাথা আর খারাপ হয়ে যাবে যে তাদের কি পরিমাণ টাকা, কি পরিমাণ ভলিউম তারা সেল করতেছে। তো সেক্ষেত্রে তো আমি কিছু পাচ্ছি না, তা আমারটা দিয়ে আমাকে বোঝানো হবে। এইগুলা না, এগুলা কিছু বিষয় আছে এবং শ্রমিকদের চাকরিচ্যুতের বিষয়গুলো আগে যেমন 120 দিনের যে নোটিশ পিরিয়ডটা ছিল সেটাও তুলে ফেলছে। হ্যাঁ, একটা জায়গায় আসছে যে শ্রমিক পক্ষ আর মালিক পক্ষ কোনো শ্রমিকের যদি বরখাস্ত করতে হয় বা মিসকন্ডাক্টের জন্য তাকেই করা হয়, সেখানে উভয় পক্ষে তদন্ত সাপেক্ষ হবে। কিন্তু আমার এখানে প্রশ্ন আছে, আমি শ্রমিক পক্ষ, তদন্ত গিয়ে আমি অনেক সময় কতটুকু ফেয়ার থাকবো? তো এই জায়গাগুলো আগের যে জায়গাগুলো ছিল সেই জায়গায় আর একটু আলোচনা করার সুযোগ রয়েছে ছিল। এবং যেহেতু গ্যাজেট হয় নাই, সরকারকে অনুরোধ করব এই বিষয়গুলো দেখা, এবং এটা বিধিগুলো যখন হবে এটা আমিও ওনার সাথে একমত যে স্পেসিফিকভাবে থাকতে হবে। দুজনেই আপনারা বললেন যে বিধি যখন ঠিক করা হবে তখন সরকার নিশ্চয়ই, আমরা আশা করছি যে সরকার এই বিষয়গুলো খেয়াল করবেন। এখন একটু বিরতিতে যেতে হবে। দর্শক, আমরা এখন একটি বিরতিতে যাব। বিরতিতে যাওয়ার আগে চলুন আমরা বাংলাদেশ গার্মেন্টস শিল্পের উপর কিছু ফ্যাক্টস অ্যান্ড ফিগার দেখে নিই। একটা ভয়ঙ্কর ভুল ধারণা সমাজে আছে যে গার্মেন্টস শ্রমিকরা নাকি মাত্র $38 কাজ করে থাকে। কিন্তু বাস্তবতা হলো একজন শিক্ষানবিশ শ্রমিকও এর চেয়ে বেশি টাকা আয় করে। $38কে টাকায় রূপান্তর করলে দাঁড়ায় 2900 টাকা। আর একজন শিক্ষানবিশ বা গ্রেড 7 শ্রমিকের বেতনের শুধু বেসিকই হচ্ছে 2000 টাকা। এর সাথে যুক্ত হয় বাড়ি ভাড়া, যা বেসিক বেতনের 40%। তার বাইরেও আছে মেডিকেল বিল, বছরে 2টো উৎসব বোনাস, যা প্রতিটি বেসিকের সমপরিমাণ। মাসের হিসেবে আরও যুক্ত হয় প্রায় 350 টাকা। এখানেই শেষ নয়, এর সাথে আরও আছে অ্যাটেন্ডেন্স বোনাস, গ্রুপ ইন্স্যুরেন্স এবং আর্ন লিভ এনক্যাশমেন্ট। সব মিলিয়ে মাস শেষে একজন শ্রমিক যে অঙ্কটা বাসায় নিয়ে যেতে পারেন সেটা হলো প্রায় 4816 টাকা 80 পয়সা। এরও বাইরে অনেক ফ্যাক্টরিতে দুপুরের খাবার আর পরিবহন সুবিধা দেয়া হয় সম্পূর্ণ বিনে পয়সায়। চাইল্ড কেয়ার ফ্যাসিলিটিও অনেক ফ্যাক্টরিতে ফ্রি থাকায় বিশেষ করে নারী শ্রমিকদের অর্থের সাশ্রয় হচ্ছে। কিছু ফ্যাক্টরিতে আছে ডিসকাউন্টে বা সম্পূর্ণ ফ্রি মেডিকেল চেকআপের ব্যবস্থা। 10 বছর চাকরি করলে একজন শ্রমিক বোনাস পান 15,000 টাকা, 15 বছরে 20,000 টাকা এবং 20 বছরে 30,000 টাকা। ব্যাবিলন গ্রুপের মতো কয়েকটি প্রতিষ্ঠান শ্রমিকদের সন্তানদের জন্য শিক্ষাবৃত্তিও চালু করেছে। এরপরও কি $38 মাসিক বেতনের মিথ চালু থাকতে পারে? বিরতির পর আবার আপনাদের সবাইকে স্বাগতম আরএমজি পাস্ট প্রেজেন্ট অ্যান্ড ফিউচার অনুষ্ঠানে। মিস নাজমা আক্তার, বাংলাদেশের গার্মেন্টস শ্রমিক সংগঠনগুলো শিল্প সম্পর্ক উন্নয়নে যথার্থ ভূমিকা কি রাখতে পারছে? তা তো রাখতেছে অবশ্যই। কিভাবে রাখছে? শিল্প সম্পর্ক, আমাদের একটা অভিযোগ আসে যে আপনাদের আলোচনার মধ্যে উঠে এসেছিল যে ইদানিংকালে শ্রমিক অসন্তোষগুলো বেশ ভায়োলেন্ট হয়ে যায় বিভিন্ন সময়। শ্রমিক নেত্রী হিসাবে আপনার অভিজ্ঞতা অনেক, কেন হচ্ছে? কেন নিজের ফ্যাক্টরি কিংবা ইভেন প্রতিবেশীর ফ্যাক্টরি, যে সমস্ত ফ্যাক্টরিগুলোর সম্বন্ধে কোনো অভিযোগ শোনা যায় না, সেই সমস্ত ফ্যাক্টরিগুলোও অনেক সময় ধ্বংসপ্রাপ্ত হচ্ছে, দুর্ঘটনা ঘটছে, কেন? না, এইখানে কয়েকটা বিষয় জড়িত আছে। এটা একজন শ্রমিক নেত্রী হিসাবে আমিও এটার মধ্যে একজন। তো এখানে মূলত যে সমস্যাটা হয় যে এখানে যে ইন্ডাস্ট্রিয়াল কালচারটা, এটাই আমাদের গড়ে ওঠে নাই। এই শিল্পের কিন্তু 30 বছর বয়স হয়ে গেছে। মালিকরাও খুব বেশি, মালিক বলতে তার মালিক ফ্যাক্টরি চালায় না, সেখানে মালিক পক্ষ ম্যানেজমেন্ট আছে, তারাও কিন্তু এই ইন্ডাস্ট্রিয়াল কালচার সম্বন্ধে বোঝে না। তারা টেকনিক্যালি অনেক সাউন্ড, তারা অনেক ভালো ভালো প্রোডাকশন তৈরি করতে পারে, কিন্তু একটা মানুষকে যে পরিচালনা করতে হবে এই জায়গাটায় কিন্তু তাদের বড় একটা আছে। আর বিশেষত যারা গ্রাম থেকে শ্রমিকরা আসে তাদের জন্য কিন্তু
কালচারালি এই জায়গাটাই তো একটা ডিফারেন্ট, কোত্থেকে এসে কোথায় একটা কাজ নেয়, তো সেইখানে তাদের যে রাইটসগুলো বা রেসপন্সিবিলিটিগুলো থাকবে সেই বিষয়গুলো কিন্তু মালিক পক্ষ চায় না যে তারা জানুক। এই যে মানুষকে ঠকানোর একটা প্রবণতা, এইটার সুযোগটা মানুষ নেয়। এটা শ্রমিকরা যে নেয় সেটা বলবো না, কারণ এটা জানে যে এই ফ্যাক্টরির মালিক বা ম্যানেজমেন্ট ওইভাবে তারা দায়িত্বশীল না। অনেক ফ্যাক্টরি, আমি সব ফ্যাক্টরি ঢালাওভাবে বলবো না, কিন্তু খুব বেশি ভালো সংখ্যাও নাই এইখানে, কারণ সবাই আমরা 200% মুনাফার দিকে তাকাই। এবং অনেক ক্ষেত্রে আমরা যারা শ্রমিক নেতা, আমরাও কতটুকু এই শিল্প কালচার সম্বন্ধে সচেতন, আমাদের ব্যাকগ্রাউন্ড কি, আমরা কি শিখে নেতা হয়েছি, আজকে আমরা প্রতিদিনই শ্রমিক নেতা হয়ে যাচ্ছি ব্যাঙের ছাতার মতো, সেটাও কিন্তু একটা বড় আমার মনে হয় যে প্রশ্নের এই বিষয়। ক্ষেত্রে মালিকদেরও ভূমিকা রয়েছে শিল্প অবশ্যই সম্পর্ক আছে, উন্নয়নের ক্ষেত্রে। সবার কথাই মিস্টার বলতেছি। ইয়াচ্ছি, আমার মনে হয় যে ইন্ডাস্ট্রিয়াল রিলেশনের যে কথাটা বললো সেই জায়গাটায় কিন্তু আমাদের সকলের দুর্বলতা রয়েছে। আমাদের শ্রমিক পক্ষেরও দুর্বলতা রয়েছে, শ্রমিকদের আছে, শ্রমিক সংগঠনের আছে, মালিক পক্ষের তো অবশ্যই আছে। আমাদের এই জায়গাটাতে আমাদের প্রত্যেককে আরো সচেতন হতে হবে এবং আরো শিক্ষার প্রয়োজন আছে। আমরা সবকিছু জানি না আসলে। জি না সেটা একটা বিষয়, কিন্তু কথা হলো যে একটু আগে যেটা বললাম, মালিকদেরও আরেকটা জিনিস শিখতে হবে। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা বলতে চাই, যে একটা শ্রমিকের একটা কিছু দরকার, সেটা বলার আগে যদি দিয়ে দেয় সেইখানে সমস্যাটা হয় না। ওই যে দিব না, না দেওয়ার টেন্ডেন্সি, তখন ফ্যাক্টরির মধ্যে গ্যাঞ্জামও হয়, প্রোডাকশনও হ্যাম্পার, আবার কিন্তু তার চাইতে বেশিও তারা দিচ্ছে। তো এই জায়গাগুলো এখানে কাজ হচ্ছে। আমি একদম শেষ প্রশ্ন আপনার কাছে মিস্টার রিয়াজ বিন মাহমুদ, সম্প্রতি ইউরোপিয়ান এবং আমেরিকান বায়াররা যে অ্যাকর্ড করেছে, বাংলাদেশের গার্মেন্টস ব্যবসার উপর এর প্রভাব কীরকম? বাংলাদেশের ব্যবসার উপরে বা আমাদের আরএমজি সেক্টরে এটার উপরে এটাতে একটা হিউজ ইম্প্যাক্ট পড়বে। কারণ অ্যাকর্ড আপনার আমাদের সাথে মিটিং আছে অ্যাকর্ডের খুব শিগগিরই, 2-1 দিনের ভিতরেই। এবং অ্যাকর্ড হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে আজকে পর্যন্ত আমরা জানি যে প্রায় 84টা বায়ারের মধ্যে ইনভলভ হয়ে গেছে রিটেইলার। আর নর্থ আমেরিকান অ্যালায়েন্স যেটা, সেখানে প্রায় 15 জনের মতন আছে, সেখানে ওয়ালমার্ট, জেসিপেনি, গ্যাপ এরা আছে। তো এখন সেখানে যে ইম্প্যাক্টটা পড়বে, তারা যেই শর্তগুলি দিয়েছেন, যেমন তারা ফ্যাক্টরি ইন্সপেকশনের কথা বলেছেন, তারা লেবার ডিপার্টমেন্টে 200 জন ইন্সপেক্টরের কথা বলেছেন, ফায়ার ডিপার্টমেন্টে 800 জন ইন্সপেক্টরের কথা বলেছেন। আমরা সরকারের সাথেও কথা বলেছি। আপনি জানেন যে সরকারি যে ব্যুরোক্রেসি আছে, যে জটিলতা আছে, স্ট্যাবলিশমেন্ট মিনিস্ট্রি থেকে এগুলি পাস হতে হবে, ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে এটার বাজেট পাস হতে হবে। তবে আমরা চাই যে এই ব্যুরোক্রেসিতে এই জিনিসটা যেন না পড়ে এবং দ্রুত আগামী 6 মাস আমাদের জন্য খুবই ক্রুশিয়াল, আমাদের দেশের জন্য, অ্যাট দ্য সেম টাইম আমি মনে করি আমাদের শিল্পের জন্যও। কারণ আপনার এই সরকারের শেষ সময়, তারপরে যে কোনো ফর্মেই হোক আমরা শুনছি একটা সরকার আসবেন, তারপরে নির্বাচন হবে এবং তারপরে নির্বাচিত সরকার আসবে। কাজে এই 3টি সরকারের সময় আমাদের এই ইন্সপেকশন যে প্রসিজিওরগুলি, এইগুলি কিন্তু আমাদের অ্যাকর্ড এবং অ্যালায়েন্সের সাথে অব্যাহত রাখতে হবে। কারণ যদি আমরা না রাখতে পারি, তারা কিন্তু পরে বলবে যে আমরা সেই টাইম ফ্রেমের মধ্যে কাজটা করতে পারিনি, এবং তারা কিন্তু সময় বেঁধে দিয়েছে, এই সময়ের মধ্যে কাজগুলি করতে হবে, টাইম বাউন্ড। তবে এটা একটা জিনিস আমি বলবো যে এই ইন্সপেকশনগুলি করতে যে অনেক ফ্যাক্টরি আপনার দেখবেন যে ফেল করবে, অ্যাসেসমেন্টে পাস করবে না। সেই ফ্যাক্টরিগুলিকে রিলোকেশন করতে বা তাদেরকে আপনার রেট্রোফিটিং করতে বা আপগ্রেড করতে যে ফান্ডিং এর প্রশ্ন, যে সেই ফান্ডিংগুলি কোত্থেকে আসবে, আমরা শুনেছি অ্যাকর্ড এবং অ্যালাউন্স ফান্ডিং করবে, সেটা কি টার্মস অ্যান্ড কন্ডিশনে হবে, তার রেট অফ ইন্টারেস্ট কি হবে, এই জিনিসগুলি যে ডিটেইলস আমাদেরকে জানতে হবে। এবং এই অ্যালায়েন্স অ্যাকর্ডের বাইরেও আপনার কিন্তু কিছু ফ্যাক্টরি রয়ে যাবে, যেই ফ্যাক্টরিগুলি অ্যালায়েন্স বা অ্যাকর্ডের আওতায় পড়বে না, সেই ফ্যাক্টরিগুলি কি করবে? সেই ফ্যাক্টরিগুলিকেও কিন্তু আপনার সরকার, জাইকা, বিজিএমই সকলে মিলে সেই ফ্যাক্টরিগুলিকে আপনার সাপোর্ট দিয়ে আপগ্রেডেশন করতে হবে। কারণ আলটিমেটলি যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে, তাহলে কিন্তু সেই দুর্ঘটনার জন্য পুরো সেক্টর, পুরো দেশ আবার সেই আপনার ইমেজ সংকটে পড়বে। ধন্যবাদ মিস্টার রিয়াজ, ধন্যবাদ মিস নাজমা আক্তার। আমাদের এই আলোচনা আসলে আরও দীর্ঘক্ষণ হতে পারত, কিন্তু সময় সংক্ষেপের জন্য আমাদের অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে। ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আমাদের অনুষ্ঠান শেষ করছি। অনুষ্ঠান শেষ করার আগে আমরা আপনাদেরকে অনুরোধ করব বাংলাদেশি মালিকানাধীন একটি গার্মেন্টস ফ্যাক্টরি পরিদর্শনে। চলুন ঘুরে আসি একটি বাংলাদেশি গার্মেন্টস ফ্যাক্টরিতে। 1986-এ আমরা প্রথম গার্মেন্টসের ব্যবসায় আসি। ঢাকা তেজগাঁতে প্রায় 50টি মেশিন নিয়ে আমাদের ফ্যাক্টরি শুরু হয়েছিল। 3টা ফ্যাক্টরি আমাদের ইউনিটের মধ্যে আছে, এর মধ্যে একটি যেটা 2004 সালে স্ট্যাবলিশ হয়েছে, ফখরুদ্দিন টেক্সটাইল মিল। ফ্যাক্টরিতে আমাদের প্রায় 4 লক্ষ স্কোয়ার ফিট বিল্ডিং আছে, যেটা পুরোটাই বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী তৈরি। আমাদের প্রায় 40,000 স্কোয়ার ফিটের একটা ফ্লোরে প্রায় 5টা করে সিঁড়ি আছে। ফায়ার সেফটির ব্যাপারে আমাদের প্রতি মাসে ফায়ার ড্রিল হয়ে থাকে, এখানে যথেষ্ট পরিমাণ ফায়ার ফাইটিং ইকুইপমেন্টস আছে।
আমাদের একটি ডেডিকেটেড ফায়ার ফাইটিং টিম আছে, যেখানে একজন ফায়ার অফিসার যিনি আগে ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টে কাজ করতেন। আমাদের পারিপার্শ্বিক পরিবেশ সম্পর্কে আমরা সতর্ক। আমরা বিভিন্ন ব্যবস্থা নিয়েছি যাতে পরিবেশের জন্য আমাদের কার্যক্রমগুলো ক্ষতিকারক না হয়। টপ ফ্লোরে আমাদের স্কাইলাইটস লাগানো আছে, যার মাধ্যমে আমরা সূর্যের আলোকে ব্যবহার করছি এবং আমাদের যে গ্যাস জেনারেটরের এক্সস্ট, সেই এক্সস্টের হিটকে কাজে লাগিয়ে 3টা এক্সস্ট গ্যাস বয়লার চালাচ্ছি, যার মাধ্যমে স্টিম উৎপাদন হচ্ছে এবং এতেও আমাদের গ্যাস সাশ্রয় হচ্ছে। আমরা একটি ট্রেনিং সেন্টার আমাদের ফ্যাক্টরিতে ওপেন করেছি, যেখানে আমরা ইয়ং আনস্কিল্ড পিপলকে রিক্রুট করে তাদের প্রশিক্ষণ দিচ্ছি। আমরা বিভিন্ন ডিসঅ্যাডভান্টেজড এলাকার থেকেও রিক্রুট করছি ট্রেনিং। কর্মী নিয়োগের ক্ষেত্রে কোম্পানির রুলস অ্যান্ড রেগুলেশন এবং কর্মীদের রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটি আমরা তাদের শিক্ষা দেই। ফায়ার সেফটি, হেলথ সেফটি, অর্গানাইজেশন বিহেভিয়ার, এগুলোর উপরে আমাদের অনেকগুলো ভিডিও আছে, যেগুলো আমরা সেই প্রজেক্টরের মাধ্যমে তাদের শিক্ষা দিয়ে থাকি। আমাদের এখানে স্যালারি দেওয়া হয় 7 কর্মদিবসের মধ্যে। অসুস্থতার জন্য মেডিকেল আছে, মেডিকেলে সর্বক্ষণ একজন ডাক্তার এবং একজন নার্স থাকে। আমরা যারা দূরে থেকে আসি তাদের জন্য গাড়ির ব্যবস্থা করা হয়েছে। আমাদের সাজেশন বক্স আছে, সাজেশন বক্সগুলো আমাদের টয়লেটগুলোর ভিতরে রক্ষিত আছে। ওখানে সে গোপনে লিখে তার নাম না উল্লেখ করেও সে লিখতে পারবে কমিউনিকেশনের ক্ষেত্রে। বাৎসরিক পিকনিকের একটা ব্যবস্থা আছে। আমরা এখানে 6 ধরনের ছুটি পেয়ে থাকি। মাতৃকালীন ছুটি আছে। আমার পোলা অসুস্থ, মাথায় পানি জমছে, কোম্পানির তরফ থেকে আমাকে 60,000 টাকা দান করেছে এবং আমি কোম্পানির কাছে কৃতজ্ঞ। আমাদের কোম্পানির ভিশন হচ্ছে যে সমস্ত ব্র্যান্ড বাংলাদেশে এখনও তাদের গার্মেন্টস প্রস্তুত করে না, তাদেরকে বাংলাদেশে নিয়ে আসা এবং বিশ্বের মানচিত্রে প্রকৃত ভালো ম্যানুফ্যাকচার হিসাবে বাংলাদেশকে এস্টাবলিশ করা।